তনুজের রুমে প্রবেশ করে দেখে ইভান শাওয়ার নিয়ে বেরোচ্ছে। এক পল তনুজের দিকে তাকিয়ে তড়িৎ দৃষ্টি ঘুরিয়ে নেয় ইভান। তনুজের কষ্ট অনুভব হয়। আগ বাড়িয়ে কথা বলতে ইচ্ছে করলেও দাঁতে দাঁত চেপে ইচ্ছে সংবরণ করেও। তনুজের শাড়ি আর প্রয়োজনীয় জিনিস বের করতে থাকে। ইভান ক্যাবিনেট খুলে কিছু খুঁজছিল। তনুজা আন্দাজ করে বলল, টি শার্ট বাকি সব বাম পাশের পাল্লায় রাখা আছে। কালকে গোছানোর সময় এদিকে জায়গা হচ্ছিল না, তাই ওপাশে রেখেছি। ইভান ওপাশের পাল্লা না খুলে এখান থেকে একটা নেভি ব্লু কালারের টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। তনুজা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকল। আয়নার সামনে বসে আছে তনুজা। শ্যাম্পু করা চুলগুলো চিরুনি করে ছেড়ে দেয়। হাতে স্বর্ণের কয়েকটা চিকন চুড়ি পরে নেয়। ডান হাতের চুড়িগুলো গিয়ে হাতের পোড়াতে ঘর্ষণ লেগে ব্যথা করছে। ওদিকে বাড়িতে মেহমান আসবে। হালকা গহনা না পড়লে দিদুন রাগঢাক করবেন। অগত্যা তনুজা চুরি পরে। ইভান ব্যালকনি থেকে রুমে ঢুকে মোবাইলটা হাতে নিয়ে যেতে থাকে। তনুজা উঠে দাঁড়ায়, চোখে টলমলে পানি নিয়ে ডাকলো, ইভান। ইভানের পা থেমে যায়। উল্টো দিকে দাঁড়িয়ে নিরুত্তর নিশ্চুপ রয়। কাজল টানা মৃগ নয়ন পানিতে টইটুম্বুর করছে তনুজার। বুক ভরা হতাশা আর দীর্ঘশ্বাস নিয়ে নিম্নস্বরে বলল, জীবন সহজ নয়, সহজ করে নিতে হয়। অপেক্ষা করে, সহ্য করে, ধৈর্য ধরতে হয়। থেমে ম্লান স্বরে ফের বলল, ইভান, আমি আর কত ধৈর্য ধরব? আপনার ইগনোরে আমি সত্যি ভীষণ কষ্ট পাচ্ছি। প্রতিনিয়ত আমার নিঃশ্বাস আটকে আসছে। মনে হচ্ছে আমি সাফোকেটিংয়ে ভুগছি। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আমায়। ইভান না তো টু শব্দটি করলো আর না তো ফিরে তাকায়। কথাটা না শোনার মতো গটগট পা ফেলে প্রস্থান করে। তনুজা ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে চোখের অশ্রু বিসর্জন দেয়। নীরবের ফ্যামিলিকে লাঞ্চের ইনভাইট করা হয়েছে। ওনারা খানিকক্ষণ আগে আসছে। নীরবের বাবা নেওয়াজ সাহেব আর শাহরিয়ার সাহেব এখনও নামাজ শেষ করে ফেরেনি। নীরবের মা ড্রয়িং রুমে বসে শিরিন সুলতানা আর তামান্নার সাথে গল্প করছেন। এর মধ্যে তামান্না তনুজাকে ডেকে নীতিকে আনতে বলেন। নীতি রেডি হয়ে ঘরময় অস্থিরতায় পায়চারি করছে। যখন থেকে শুনেছে নীরব আসেনি, তখন থেকে ওর ছটফটানি কয়েক দফা বেড়ে যায়। এর মধ্যে তনুজা গিয়ে জোর করে মুখে হাসি টেনে বলল, মাশাআল্লাহ, শাড়িতে তোমাকে ভারী মিষ্টি আর খুব বেশি সুন্দর লাগছে। যদিও তুমি এমনিতেই সুন্দরী। ফর্সা গায়ে মেরুন রঙের জামদানিতে নীতিকে অসম্ভব সুন্দর লাগছে। নীতি সৌজন্যতা করতে নিরস কণ্ঠে বলল, থ্যাঙ্কস। চলো এবার, নিচে তোমায় ডাকছে। তনুজা তাড়া দেয়। নীতি আগে, তনুজা দু কদম পিছে। করিডোর দিয়ে যাওয়ার সময় দিব্যর সামনাসামনি পড়ে নীতি। দিব্য কয়েক হাত দূরত্বে বাইকের চাবি আঙুলের ডগায় ঘুরাতে ঘুরাতে আসছিল। নীতিকে শাড়ি পরা অবস্থায় দেখে একটু অবাক হয়। বাড়ির খবরাখবর আজকাল তেমন কিছুই রাখে না দিব্য। নিচে অচেনা কাউকে দেখেও যেন আগ্রহ হয়নি কে। দিব্যর চোখে চোখ মিলতেই নীতির ভিতরের দুষ্টুমিরা চাঙ্গা হয়ে ওঠে। নীতি মুখের ওপর থাকা চুলগুলো কানের পিঠে গুছতে গুছতে স্লো ভয়েসে সুর করে গাইল, পাগল তুসসে মে কাট দুঙ্গি একদিন প্যার মে, একদিন প্যার মে। এতটুকু গেয়ে বাম চোখ টিপল নীতি। পরপর তড়িৎ এক হাত চোখে ধরে পিছনে ঘুরে তনুজাকে বলল, ভাবিমণি দেখো তো, দেখো তো চোখে কিছু পড়লো মনে হয়। দিব্য ভাবার চাকা খেয়ে যায়, বোকা বনে যায়। এত তাড়াতাড়ি সব কিছু ঘটল যে বেচারা ঠাউর করতে পারল না। তনুজা মনোযোগ দিয়ে নীতির চোখ দেখতে থাকে। তনুজা থাকায় দিব্য আর নীতিকে নিয়ে ঘাটল না। কিছুই না বলে পাশ কাটিয়ে চলে যায়। দিব্য চলে যেতেই নীতি স্বাভাবিকভাবে তাকায়। থাক থাক, লাগবে না ভাবিমণি, ঠিক হয়ে গিয়েছে, পোকা উড়ে গিয়েছে। নীতি দাঁত কিলিয়ে হাসতে হাসতে বলে। তনুজা নির্বোধের মতন চেরায়। ওর মাথার এক হাত উপর দিয়ে যায় সব। পৌষ মাসের প্রথম সপ্তাহ চলছে। শহরে শীতের আমেজ পড়েছে। বিকেলে নরম রোদ ব্যালকনিতে দাঁড়ানো দিব্যর গা ছুঁয়ে দিচ্ছে। এক হাত প্যান্টের পকেটে গুজে অন্য হাতে জ্বলন্ত সিগারেট দুই ঠোঁটের মাঝখানে চেপে দাঁড়িয়ে দিব্য। এমন সময় মেয়েলি রিনরিনে স্বর ঝংকার তুলল, সিগারেট খায় বোকারা। দিব্য পরপর ঊর্ধ্বমুখী ধোঁয়া ছেড়ে হাতের অবশিষ্ট সিগারেট গ্রিল দিয়ে নিচে ছুঁড়ে ফেলল।
নীতির দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, তুই? নীতি 2 হাত বুকে ভাঁজ করে দাঁড়ায়। ও বলল, সিগারেট খেয়ে ঠোঁট দুটো পোড়াচ্ছ? তোমার বউয়ের নিশ্চিত ওই কালসে ঠোঁটে চুমু খেতে একদম রুচি হবে না। দিব্য রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো। সফেদ দন্তপাটি কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, নীতি, কাজ নেই তোর? শুধু আসিস আমার মেজাজ খারাপ করতে। নীতি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কাজে এসেছে এখন, আমার তোমাকে জরুরি কিছু বলার আছে। দিব্য গাছড়াভাবে থাকলো। নীতি দীর্ঘশ্বাস ফেলে মাথাটা নুয়ে একদম নিচু স্বরে বলল, নেক্সট ফ্রাইডেতে বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। দিব্য চকিতে ঘাড় ঘুরিয়ে নীতির দিকে সরু চোখে তাকায়, ভুরু কুচকে কাঁধ ঝাঁকিয়ে বলল, তো কিভাবে বলবে ভেবে কুল কিনারা পাচ্ছে না নীতি। নীতির মধ্যে জড়তারা ভিড় জমিয়েছে, কথাগুলো কণ্ঠনালীতে আটকে আসছে, মুখ ফুটে বেরোতে গড়িমসি করছে। এর মধ্যে দিব্য বাঁকা চোখে চেয়ে বলল, তোর বিয়ে নেক্সট সপ্তাহে। এখানে আমার কাজ কি? হ্যাঁ, আমার কাজ অবশ্য একটা আছে। তুই কি এখন আমাকে এটা বলতে আসছিস যে আমি আজই যেন সাউন্ড বক্স নিয়ে আসি আর সাথে শহরের নামকরা ফটোগ্রাফারকে বলে আসি, হলুদের দিন থেকে শুরু করে একদম বিদায় পর্যন্ত যেন অবিরাম ফটো তুলে যায়? তোরা মেয়েরা তো বিয়েতে এসবই চাস, তা তোর বিয়েতে গিফট হিসাবে আমার তরফ থেকে এতটুকু আমি করতেই পারি। নীতি প্রচণ্ড বিরক্ত হলো, বলল, আরে ধুর, আমাকে বলতে দিবে তো, একটু সময় দিবে? তা না, যা মনে হচ্ছে বলেই যাচ্ছ। আমি এই বিয়েটা করতে চাই না। দিব্য নির্লিপ্ত কণ্ঠে বলল, এটা আমাকে বলছিস কেন? তুই বিয়ে করতে চাস না এটা শুনে আমি কি করব? ফুপিকে বল, অ্যান্ড তোর বাপকে গিয়ে বল, তোর বাপ নেওয়াজ শরীফ না তোর সব আবদার শোনে। নীতি তেতে উঠল, উফ, আবার আমার পাপাকে নিয়ে ব্যঙ্গ করছো। কথাটা মাম্মা বা পাপা কাউকে বলার আগে তোমাকে বলা জরুরি, তাই তোমাকে বলছি। থেমে বুক ভরে শ্বাস নেয় নীতি, চোখ দুটো বুঝে মুখস্থ পাঠের ন্যায় গড়গড় করে বলল, আমি এই বিয়েটা করতে চাই না, কজ আমি তোমাকে পছন্দ করি। শুধু পছন্দই নয়, এর থেকে বেশি কিছু। ধীরে ধীরে চোখ মেলে দিব্যর দিকে তাকায় নীতি। দিব্যর মুখভঙ্গি স্বাভাবিক। নীতি ভয়ে ভয়ে ছিল কথাটা শোনার সাথে সাথে গালে ঠাস করে চড় না পড়ে। তবে দিব্যকে নির্বিকার দেখে নীতি ভড়কায়। নীতি ম্লান স্বরে বলল, ভেবেছিলাম আজ সাহস করে মিস্টার নীরবকে বলবো বিয়েটা ক্যান্সেল করতে, কিন্তু ও ব্যাটা এমার্জেন্সি পেশেন্ট নিয়ে ব্যস্ত থাকা আসতে পারেনি। এদিকে আজকে আন্টি আঙ্কেল ডেট ফিক্সড করেছেন, আর জানি না মাম্মা এত তাড়াতাড়ি কেন ডেট বলল। পাপা সামনের মাসের কথা বলছিল, কিন্তু মাম্মা আগ বাড়িয়ে নেক্সট ফ্রাইডে বলে। এখন আমি কি করব বুঝতে পারছি না। বিয়েটা করে নে। আমি মোটে প্রাণ করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমার সত্যিই তোমাকে সেই কিশোরী বয়স থেকেই ভালো লাগে। সব কিছু ভুলে আমাকে মেনে নেওয়া কি খুব বেশি অসম্ভব? এই ইম্পসিবলকে পসিবলে কনভার্ট করলে কি খুব বেশি ক্ষতি হবে? কারো হৃদয়ের গহীনে লুকোনো একতরফা ভালোবাসার পূর্ণতা দেয়া যায় না। নীতির অসহায় চোখ, কণ্ঠে ঝরল করুণ আবদার। দিব্যর পাথুরে কঠিন হৃদয় এতটুকু নাড়া দিল না। কাটকাট গলায় বলল, ইম্পসিবল, একেবারে সম্ভব না। যা, হুট এখান থেকে। নীতির ভীষণ কান্না পেল, সাথে রাগ হলো। কিছু পল থম মেরে দাঁড়িয়ে রইল নির্লিপ্ত। হঠাৎ কিছু ভেবে বাচ্চামো সুরে বলল, আমি আমি সুইসাইড করব। দিব্য স্বাভাবিক মুখবয়ব করে নির্লিপ্ত কণ্ঠে বলল, কিভাবে? নীতি কয়েক সেকেন্ড ভাবল, মহা আবিষ্কার করার মতন মুখভঙ্গি করে বলল, ব্লেড দিয়ে হাতের শিরাগুলো কেটে কুটে। এক টান দেওয়ার পর ব্লাড দেখে তুই সেন্সলেস হয়ে পড়বি। তাই এই পদ্ধতিতে তুই উপরে যেতে পারবি না, আই এম ড্যাম শিওর। ওকে, এটা বাদ, হারপিক খাবো। 99% জীবাণু ধ্বংসকারী হারপিক, নিশ্চয়ই এক নীতিকেই নিমেষেই। এতটুকু বলে এক আঙ্গুল গলায় টান দেয়, তারপর উপরের দিকে ইশারা করে বলল, নিমেষে নীতির লাইফ খতম করে একদম উপরে পাঠিয়ে দেবে, সোজা পটল তুলাবে। দিব্য নাক মুখ সিটকে বলল, স্যার ইতর কোথাকার, আমাকে রিকোয়েস্ট করলে ভালো নামকরা কোম্পানি ইঁদুর মারার বিষ এনে দিতে পারি, যা হারপিকের থেকেও দ্বিগুণ কার্যকারী, সাথে অল্প সময়ে খতম করবে। নীতির চোখ দুটো কপালে উঠল। এহেন খারাপ মানুষ নীতি বাপের জন্মে নয়, দাদার জন্মে নয়, কোনো জন্মেই দেখেনি।
কত বড় খারাপ হলে মানুষ এমনটা বলে? কোথায় সুইসাইডের কথা শুনে চিক্কু লাগা দিবে তা না, আরও ইন্সপায়ার করছে। খাটাসকের সাধে বলি, এসব ভেবে নীতি কাঁদো কাঁদো ফেস করলো। দাঁত কিরমিরিয়ে বলল, তোমাকে হেল্প করতে হবে না, আমি নিজে ব্যবস্থা করে নেব। ইচ্ছে থাকলে উপায় হয়, ঠিক একটা না একটা উপায় আমি নিজেই বের করে নেব। রাগে গজগজ করতে করতে নীতি পা বাড়ায়। দেখ, আমারই ভুল, খিচুড়ির মতো লোককে বিরিয়ানি ভেবে ভুল করেছি, অ্যান্ড এত তোষামত করে আমার সবচেয়ে বড় ভুল। বিড়বিড় করতে করতে পা চালিয়ে প্রস্থান করতে নিয়ে আচমকা শাড়ির কঁচিতে উষ্টা খেয়ে পড়ে যেতে নেয় নীতি। এমন মুহূর্তে একটা শক্ত পোক্ত রুক্ষ হাত নীতির কোমর পেঁচিয়ে ধরে। নীতি ভয়ে খিচে চোখ বন্ধ করে ফেলে। পিটপিট করে চোখ মেলে দেখে দিব্য এক হাতে কোমর জড়িয়ে নীতির দিকে ঝুঁকে। নীতি নিচের দিকে কাত হয়ে আছে। একটু আগের কথা ভেবে নীতির আকাশ সম রাগ হয়, তাই ঠোঁট উল্টে বলল, ছাড়ো ছাড়ো আমাকে, এখন এত ধরতে হবে না তোমাকে, আমি এ। নীতির মুখের কথা মুখেই থাকে। নীতির বলতে দেরি, দিব্যর ছাড়তে দেরি হয় না। কথাটা অসম্পূর্ণ রয়ে যায়। নীতি ধপাস করে ফ্লোরে পড়ে যায়। নীতি ফ্লোরে 2 হাত ঠেস দিয়ে বিস্ময়কর চাউনিতে চেঁচিয়ে বলল, এটা কি হলো? কেন? তুই যে বললি তাই তো করলাম, তুই তো ছাড়তে বললি। কথাটা বলে চুলের মধ্যে আঙ্গুল চালনা করে সুন্দর করে নীতিকে পাশ কাটিয়ে রুমে যায় দিব্য। নীতি কোমরে হাত দিয়ে মনে মনে দিব্যকে আচ্ছা মতো বকে। নীতি রুমে গিয়ে শাড়ি খুলে 3 পিস পরে নেয়। শাড়িটা বিছানায় এলোমেলো করে ফেলে রুম থেকে বেরোয় এবং বিড়বিড় করতে থাকে, আজ তো খাটাস একটা, এত করে বললাম মন গলল না। ঠিক আছে, আমিও বিয়ে করে নেব, তুই থাক সারা জীবন দেবদাস হয়ে। তনুজা ভাবি যদি মেনে নিয়ে সংসার করতে পারে, আমি কেন পারবো না? মনটা ভীষণ বিক্ষিপ্ত আছে। মন মেজাজ স্বাভাবিক করতে নীতি ছাদে যায়। নৃত্য ছাদে দোলনায় বসে দোল খাচ্ছে এবং ডিটেকটিভ উপন্যাস পড়ছে। নীতি গিয়ে গোমরা মুখ করে পাশে বসে। নৃত্য শুধায়, মন খারাপ তোমার? হাতের বইটা বন্ধ করে পাশে নামে নৃত্য বলল, এই আপু, চলো ব্যাডমিন্টন খেলি, খেললে পরে দেখবা নিমিষে মন ভালো হয়ে যাবে। আমি বইটা রেখে ফেদারার র্যাকেট নিয়ে আসছি, খেলবে আমার সাথে? প্লিজ না করো না। নীতি বিরক্ত হয়ে বলল, নৃত্য আমার ভালো লাগছে না, প্লিজ কানের পাশে ঘ্যান ঘ্যান করিস না তো। নৃত্যের মুখটা ম্লান হয়, তা দেখে নীতির খারাপ লাগলো। এবার মোলায়েম স্বরে বলল, বোন, মন খারাপ করিস না, এখন নয় পরে খেলবো। নৃত্য হাসি হাসি মুখ করে বলল, ওকে, ব্যাপার না। আচ্ছা, আমার না জলপাই খেতে ইচ্ছে করছে, তুমি যদি কয়েকটা জলপাই পেরে দিতে, লবণ মরিচের গুঁড়ো দিয়ে খাবো। নীতি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। নৃত্য উঠে দাঁড়িয়ে বলল, বইটা রুমে রেখে আসি, তুমি পারতে থাকো কেমন? কথাটা শেষ করে নৃত্য ভোদুর দেয়। নীতি উঠে দাঁড়িয়ে ছাদের রেলিং ঘেঁষে থাকা জলপাই গাছটার দিকে তাকায়। গাছটা বিশাল বড়সড়, একটা ডাল ছাদ ঘেঁষে আছে। নীতি দাঁড়িয়ে হাত উঁচিয়ে নাগাল পাচ্ছিল না, তাই রেলিংয়ের ওপর দাঁড়ায়। ফোন কানে চেপে কার সাথে কথা বলতে বলতে দিব্য ছাদে আসছিল। ছাদে কয়েক পা ফেলতে ওর চোখ যায়। ঠাস শব্দটা মুহূর্তেই খোলা ছাদ জুড়ে বাতাসে প্রতিধ্বনিত হয়। তৎক্ষণাৎ নীতি বিস্ময়ে স্তব্ধ, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। অবাকের শীর্ষে পৌঁছায় মেয়েটা। পিটপিট করে পলক তুলে নির্বোধের মতন গোল গোল চোখ করে দিব্যর রাগান্বিত মুখের দিকে তাকায়। আপনা আপনি একটা হাত নিজের মকমলের মতো তুলতুলে গেলে চলে যায়। সেকেন্ডের মধ্যে কি ঘটল ভেবে কুল কিনারা খুঁজে পাচ্ছে না মেয়েটা। নীতিকে রেলিংয়ে দেখে ন্যানো সেকেন্ডের মধ্যে দিব্যর অবচেতন মন ভাবে নীতি বোধহয় সুইসাইড করতে যাচ্ছে। তখন নীতির বলা কথাগুলো সিরিয়াসলি না নিলেও চোখের সামনে এহেন দৃশ্য দেখে এছাড়া দ্বিতীয় ভাবনা দিব্যর মস্তিষ্কে আসে না। দিব্য জোরে সোরে বলে ওঠে, নীতি। দিব্য হঠাৎ এভাবে চেঁচিয়ে ডাকায় নীতি ভড়কায়, হকচকায়, ঘাড় ঘুরিয়ে চাইতে দেখতে পায় দিব্য ঝড়ের বেগে ছুটে আসছে। কিছু ঠাউর করার আগে নীতির চিকন কোমল হাতটা ধরে টান দেয় দিব্য। নীতির মাথাটা গিয়ে সোজা দিব্যর বুকের ওপর পড়ে। মাথা তুলতেই যা ঘটে তার জন্য নীতি মোটেই প্রস্তুত ছিল না। দিব্য চোখ মুখ শক্ত করে কষিয়ে নীতির গালে থাপ্পড় দেয়। এদিকে দিব্যর চোখ দুটো যেন আগুনে স্ফুলিঙ্গ। রাগে হিসি হিসি বলল, এটা কি করতে যাচ্ছিলি? তুই পাগল হয়েছিস নাকি? পরপর আঙ্গুলের সাহায্যে কপালে স্লাইড করে রাগ কামানোর চেষ্টা করে দিব্য।
বড় বড় শ্বাস ফেলে ফের বলল, সব কিছুতেই ফাইজলামি করে কেউ। ইচ্ছে তো করছিল ধাক্কা দিয়ে ফেলে দিতে, তোর মরার স্বাদ এস জন্মের জন্য ছুটাতে ইচ্ছে করছিল আমার। নীতি হতবাক বাকরুদ্ধ হয়ে নিঃস্পন্দন চোখে তাকিয়েছিল। দিব্যর কথা কর্ণগোচর হয়ে নিউরনে পৌঁছাতেই দিনের আলোর মতো সবটা ফকফকা হয়। নীতি ঢের অনুমান করে ফেলে দিব্য কি ভেবেছে। নীতি সত্যিটা বলে না, ওর কেন জানি রাগ হচ্ছিল, তাই তো রাগ দেখে বলল, ইচ্ছেটা পূরণ করতে কে বলেছিল এভাবে টেনে নিচে নামাতে, আর আর এরকম অভদ্রের মতো আচরণ করতে? নীতি, চরটা যদি আরেকটা খেতে না চাস তো পাগলামি বাদ দে। চর খাওয়ার কথা শুনে যেন গালের ব্যথায় টনক নড়ল। গালটা সত্যি ব্যথা করছে, রাগের সাথে কান্নাও পাচ্ছে নীতির। হঠাৎ বাচ্চা শিশুর মতো অভিমানী হয়ে ঠোঁট দুটো ফুলালো নীতি, কণ্ঠে নামলো তীব্র অভিমান। তুমি জানো আজ অবধি আমার মাম্মা ছাড়া আমার গায়ে কেউ হাত তোলাতে দূর রুট ব্যবহার বা আচরণ করেনি। আর তুমি সবসময় আমার সাথে খ্যাকশিয়ালের মতো খ্যাক খ্যাক করা আচরণ তো শো করোই। আর আজকে তুমি তোমার লিমিট ক্রস করে গিয়েছো, আমার গায়ে হাত তুলেছ। আর কে বলেছে আমি সুইসাইড করতে যাচ্ছি? তোমার মতো একটা বাজে লোকের জন্য আমার সুইসাইড করতে বই গিয়েছে। থেমে নাক টেনে চেঁচিয়ে বলল, নিজেকে তুমি কি ভাবো? কি ভাবোটা কি? হ্যাঁ, তোমাকে না পেলে জীবন শেষ করে দেব? জীবন এতটাই ফেলনা? তোমার চিন্তা ভাবনা তোমার নিজের কাছে রাখো। আমার জীবন এতটাও সস্তা নয় যে তোমার মতো অভদ্র বাকি কথা গিলে নেয় নীতি। আঙুলের সাহায্যে চোখের কোণে জমা অশ্রু মুছতে মুছতে দৌড়ে প্রস্থান করে। দিব্য নিম্নাষ্টের ডান পাশে দাঁত বসিয়ে নীতির যাওয়ার দিকে তাকিয়ে রয়। পরপর হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে সজোরে ঘুষি মারে। চোখ বন্ধ করে নিয়ে ভাবে চড় দেওয়া কোনো মতেই ঠিক হয়নি, কিন্তু তখন রাগে মাথা কাজ করছিল না। তাই দিব্যর ভেতর তীব্র অনুশোচনা হতে থাকে। এখন আরও ভয় জেঁকে বসে দিব্যর মধ্যে। নীতি রাগ ক্ষোভ নিয়ে এমনটা বলেছে, এতে সন্দেহের অবকাশ নেই। গুধূলির অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে দিব্য। মনে মনে সিদ্ধান্ত নেয় নীতিকে ঠান্ডা মাথায় বোঝাবে, পাছে না রাগের বসে বড় কোনো অঘটন ঘটিয়ে বসে মেয়েটা। রুমময় অস্থিরতায় পায়চারি করছে দিব্য। একবার রুমে যাচ্ছে তো আরেকবার করিডোর দিয়ে হাঁটছে। উদ্দেশ্য নীতির সাথে কথা বলা। নীতিকে একটু আগে নিচে যেতে দেখেছে। এখন দোতলা সিঁড়ি থেকে খানিকটা দূরত্বে দুই হাত ট্রাউজারের পকেটে গুজে অপেক্ষায় দাঁড়িয়ে। কিছুক্ষণ পর নীতিকে সিঁড়ি বেয়ে আসতে দেখা যায়। যাক, অবশেষে অপেক্ষার অবসান ঘটল। কিন্তু বিধিবাম নীতি নিজের রুমের দিকে না এসে অন্যদিকে গেল, যা দেখে দিব্যর ধৈর্যের বাঁধ হারা হয়। দাঁতে দাঁত পিষে নিজেকে স্বাভাবিক করে দিব্য। তনুজের রুমের সামনে গিয়ে নক করে নীতি। তনুজা এগিয়ে আসতেই নীতি হাতে থাকা কাগজে মোড়ানো প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, ভাবিমণি, তুমি বোধহয় বুয়াকে কিছু আনতে দিয়েছিলে, এটা আমার হাতে ধরিয়ে তোমাকে দিতে বলল। তনুজা একটু অপ্রস্তুত হয়, হালকা হাসার চেষ্টা করে প্যাকেটটা হাতে নেয় ও। পরপর সৌজন্যমূলক হেসে বলল, ভেতরে এসো নীতি। নীতির মন মেজাজ বিক্ষিপ্ত থাকায় এড়িয়ে যায়। ও বলে, ঠিক আছে ভাবিমণি, আমার মাথাটা ধরেছে, তাই এখন লম্বা একটা ঘুম দরকার, আমি আসছি কেমন? তনুজা প্রত্যুত্তরে ঠেলে ঠেলে হাসার চেষ্টা করল। দিব্য উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে নীতি দেখেও না দেখার ভান করে লম্বা কদম ফেলে যেতে থাকে। এমন সময় গম্ভীর কণ্ঠস্বর আসলো, নীতি দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। নীতি যেন কথাটা এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করে দেয়। প্রত্যুত্তরে টু শব্দটি করল না, ওর মতো যেতে থাকে। এমন সময় হাতে টান পড়ে, ঘাড় ঘুরিয়ে তাকায়। কাটকাট গলায় বলল, হাত ছাড়ো। এভাবে হাত ধরেছ কেন? জলদি হাত ছাড়ো, আমার মেজাজ খারাপ করে দিস না। যা বলছি তাই কর, ছাদে চল, তোর সাথে কথা আছে। কিছু বলার হলে এখানেই বলো। দিব্য আর দ্বিতীয় বাক্য উচ্চারণ করল না, হাত ধরে টানতে টানতে ছাদের দিকে পা বাড়ায়। নীতি জোরে সোরে কিছু বলতেও পারছে না। কেউ দেখলে আবার কি ভাববে? অগত্যা দিব্যের সাথে পা মেলায়। ছাদে উঠতেই দিব্যর হাতের বাঁধন আলগা হয়ে আসে, আর তখনই এক ঝটকায় নিজের হাতটা দিব্যর বাঁধন থেকে ছুটিয়ে নেয় নীতি। রাগী স্বরে বলল, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। চারিদিকে কুয়াশার চাদরে মোড়ানো। কুয়াশার চাদর গলিয়ে চাঁদের রূপালী আলোয় বসুন্ধরা আলোকিত। রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টের হলদে মিটমিটে আলো কুয়াশার জন্য আজ বড্ড মলিন ঠেকছে।
শীতের সময় হয়, রাত বেশি না হওয়া সত্ত্বেও চারিদিক পথঘাট কেমন শুনশান নিস্তব্ধতায় ঘেরা। নিস্তব্ধতার মাঝে নীতির কণ্ঠস্বর বাতাসে ঝংকার তুলল। দিব্য চোখ তুলে নীতির রাগান্বিত মুখবয়বে তাকায়। ছটফটে চঞ্চল নীতির রাগী মূর্তি মুখশ্রীটা একটু অন্যরকম ঠেকল। আজ আর দিব্যর মন রাখতে সায় দিল না। দিব্য অস্ফুটে বলল, সরি। নীতি প্রশ্ন ছুড়ল, হোয়াট ফর সরি? রাগের পারদ আজ নিচের দিকে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে দিব্য, কিন্তু এই মেয়ের জন্য সম্ভব হবে কিনা আল্লাহ মালুম। দিব্য শান্ত স্বরেই বলল, তখন তোর সাথে মিসবিহেভ করার জন্য। থামে দিব্য। নীতির থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বিশালাকার আকাশপানে এক পল চায় দিব্য। অতঃপর অদূরে শূন্য দৃষ্টি নিবদ্ধ করে শান্ত গলায় বলল, নীতি, আমি তোর অনুভূতিকে ছোট করছি না, আর না উপহাস করছি। তবে তুই বুঝদার হ, একটু ভেবে দেখ, হয়তো এটা তোর আবেগ। আর নতুন করে আমার সম্পর্কে নাই বললাম, কারণ তুই তো আমার সম্পর্কে সবটা জানিস। নতুন করে কাউকে মেনে নিতে পারবো না। ব্যাপারটা এমন নয়। এই পৃথিবীতে ধ্রুব সত্যি কি জানিস? নীতির টানা টানা চোখ জোড়া দিব্যর শান্ত মুখের দিকে ঠায় তাকিয়ে হঠাৎই খুব মনোযোগী হয়ে পড়ে ও। এতক্ষণে রাগ ক্ষোভ সব যেন হাই মিলিয়ে যেতে থাকে। দিব্যর কণ্ঠটা আজ অন্যরকম ঠেকছে, বড্ড বিষণ্ণ লাগছে। নীতি ওর সম্পূর্ণ মনোযোগ দিব্যের কথায় মনোনিবেশ করে শ্রবণ করতে থাকে। দিব্য বলতে থাকে, জীবন থেমে থাকে না, সময়ের সাথে সাথে প্রবাহমান জীবন। জীবন যেমন থেমে থাকে না, ঠিক তেমনি শূন্য স্থানগুলো আজীবন শূন্য থাকে না। এক সময় না এক সময় শূন্য স্থান পূর্ণ হয়। এই পূর্ণতা পাওয়ার জন্য কাউকে না কাউকে প্রয়োজন। সর্বোপরি ভাগ্য বলে কথাটা তো অবধারিত, ধ্রুব সত্য। আমি সবটা মন থেকে মেনে নিয়েছি, তবু মাঝে মাঝে অস্বস্তি হয়। এই অস্বস্তিটা কাটানোর জন্য হলেও আমার বাইরে যাওয়া জরুরি। আর নীতি, আমি জানি তুই খুব ভালো মেয়ে, তুই কখনোই আমাকে ডিজার্ভ করিস না, তুই আমার থেকেও বেটার ডিজার্ভ করিস। তাই বলছি, যেহেতু তোর জন্য বেটার অপশন আছে, তাই মেনে নে। দেখবি সময়ের সাথে সাথে মোহটোহ কোথাও উবে যাবে। দিব্য ম্লান মুখে আলতো হাসল। আকাশে পূর্ণ চাঁদ, জ্যোৎস্না স্নিগ্ধ রাত। জ্যোৎস্নার আলোয় দিব্যর হাসিটা বড্ড মলিন আর বিষণ্ণ লাগলো, যা নীতির বুকে সুচ ফুটানোর মতো ব্যথা অনুভব করায়। দৃষ্টি তুলে চাঁদের দিকে তাকিয়ে বক্ষস্থলের গহীন চিরে দীর্ঘশ্বাস বেরোয় নীতির। পরপর ম্লান স্বরে বলে উঠল, চাঁদকে কখনোই আমার ঝলসানো রুটি মনে হয়নি। বলার অপেক্ষা রাখে না, আমি বড্ড আদরে আহ্লাদে বড় হয়ে উঠেছি। হয়তো আমার জন্য অনেক অপশন আছে, মানলাম তোমার থেকেও বেটার অপশন আছে। যেখানে আমার মন মস্তিষ্ক আমার কল্পনার রাজ্য, সবটার একচ্ছত্র অধিপত্য তুমি, সেখানে বেটার কাউকে প্রয়োজন আছে কি? শত শত বেটার অপশনের ভিড়েও আমার মন মস্তিষ্ক একবার নয়, দুইবার নয়, শত সহস্রবার তোমাকে চাইবে। ইউ আর নট মাই ইনফিচুয়েশন। আমার হৃদসাগরে গভীরে ছড়িয়ে গভীরতম থেকে উত্তাল উর্মিমালার মতো আসা ভালোবাসার এক নাম তুমি। তুমি মানে আমার খেয়ালি অবুঝপনা মনকে হিম করা আর্দ্রতা। এবার বলো, এরপরও তোমাকে শুধুই মোহ আর আবেগের মধ্যে কি করে সীমাবদ্ধ করি? নিস্তব্ধতার মাঝে নীতির আবেগঘন কথায় পরিবেশটা কেমন ভারী হয়ে আসে। দিব্য চোখ তুলে পূর্ণ দৃষ্টিতে নীতির দিকে চায়। ওর অবচেতন মন আওড়ায়, বড় অদ্ভুত চাওয়া আমাদের। সবসময় ভুল করে ভুল কাউকে আমরা চাই, ভুলেতে ডুব দেই, কিন্তু ভাগ্য তো অন্য কিছু লিখে রাখে। ভাগ্যকে খণ্ডনের সামর্থ্য কারণেই। ভাগ্যকে না যায় খণ্ডন করা আর না যায় উতরানো। তারপরে বেহায়া মন মানতে নারাজ। না চাইতেও কষ্ট সে পাবে। এই না পড় বেদনা যাতনা কতটা ভয়াবহ তা সেই জানে যে পায়নি, হারিয়েছে ভালোবাসা। দিব্য আরও ভাবতে থাকে, জীবনের 12 আনা তো হেলায় ফেলায় কাটলো, বাকি যে আছে 4 আনা, তা দিয়ে কি একবার গ্রো আপ করার চেষ্টা করা যায় না? নিজের জন্য না হোক, তাকে নিয়ে স্বপ্ন বোনার, তাকে নিয়ে ঘর বাঁধার রঙিন স্বপ্ন বুকে যাতন করেছে যে মেয়েটি, তার স্বপ্নের পূর্ণতা দেওয়ার জন্য হলেও একবার ট্রাই করে দেখবে কি? দিব্যর মন দোনামোনা করতে থাকে। সিদ্ধান্তের দোলাচল থেকে বেরিয়ে দিব্য চোখ দুটো বুঝে নেয়। পরপর নীতির ভাষা ভাষা চোখে নিশ্চল চাহনিতে চাইল। গম্ভীর কণ্ঠে বলল, নীতি, আমি বলবো আরও একবার ভেবে দেখ। আমার ছন্ন ছাড়া অগোছালো এলোমেলো জীবনে নিজেকে জড়িয়ে দিন শেষে তোকে যেন আফসোস করতে না হয়। তাই বলছি, ভালো করে ভাব।
ভেবে চিন্তে আমাকে জানা, তারপর তারপর তুই যা চাইবি সেটাই হবে। লহমায় আকাশের চন্দ্র হাতে পাওয়ার থেকে বেশি আনন্দ অনুভব হয় নীতির। চোখ মুখ জুড়ে খুশির ঝিলিক দেখা যায়। আনন্দে আত্মহারা হয়ে নীতি দিব্যকে জাপটে ধরে। দিব্য টাল সামলাতে না পেরে পিছিয়ে যেতে যেতে নিজেকে সামলে নেয়। নীতির কণ্ঠে এক সমুদ্র আনন্দ উচ্ছ্বাস তরঙ্গের ন্যায় ঢেউ তুলল। যতক্ষণ শ্বাস প্রশ্বাস থাকবে ততক্ষণ অবধি আমার মন তোমাকে চাইবে। সাহারার মরুর মতো খড়খড়ে তৃষ্ণার্তক মন আমার বারংবার তোমাকেই চায়। বেশি কিছু চাওয়ার নেই আমার, শুধু পাশে থেকেও আপন করে নিও ব্যাস। সুন্দর আবেগময় কথার মাঝে দিব্য এক নিমেষে ছন্দপতন ঘটিয়ে দিল। ঝটিকায় আগের রূপে ফিরে আসলো। নীতিকে নিজের থেকে ছাড়িয়ে কর্কশ স্বরে আদেশবাণী আওড়ালো, রুমে যা, কুয়াশা পড়েছে, এখানে প্রচণ্ড ঠান্ডা। নীতি চোখ সরু করে তাকায়, মনে মনে ভাবে বেটা পুরাই নিরামিষ তো আছে, তার উপর একদম আনসোসাল দেখছি। কোথায় আলিঙ্গন শক্ত করবে, প্রত্যুত্তরে দুটো মিষ্টি করে কথা বলবে, তা না? আশ্চর্য! নীতি যেছে নিজের লাইফে দিব্য নামক প্যারাময় বাস স্বইচ্ছায় টেনে নিলি, এবার জিন্দিগি ভর সামলাও একে। নীতির ভাবনার সূত্রে চরকায় টান পড়ল। দিব্য ধমকে সুরে বলল, কি হলো, এখনো সাঙ্গের মতো দাঁড়িয়ে আছিস? কথা কানে ঢোকেনি? নীতি মুখ বাঁকিয়ে বলল, যাচ্ছি যাচ্ছি। নীতি কদম যেয়ে পিছু ফিরে চায়। কিছু ভেবে শুধালো, তুমি তুমি দাঁড়িয়ে আছো যে, ভেতরে যাবা না? তুই যা, আমাকে নিয়ে ভাবতে হবে না। রাজ্যের ভাবনা আমার ঘাড়ে চেপে দিয়ে তুই তো এখন নিশ্চিন্তে আরামসে ঘুমাবি। এখন কিভাবে সবটা ঠিকঠাক করব এই চিন্তায় আমি দিশেহারা হচ্ছি। প্যারা নিও না, ইচ্ছে থাকলে উপায় বেরোয়। দিব্য চোখ গরম করে তাকাতেই নীতি নাক মুখ কুচকে ভেংসি কেটে চলতে থাকে। ইভান সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। দুই হাতের আঙ্গুলে ল্যাপটপের কিবোর্ড থাকলেও চোখ দুটো বারবার তনুজার দিকে যাচ্ছে। তনুজা ব্যাগ গোছাচ্ছে। তনুজা কোনা চোখে ইভানের দিকে তাকাচ্ছে। ওর মনটা খুব করে চাইছে ইভান বাধা দিক, একবার না করুক। ইভান মন থেকে বললে ও যাবে না। ইভানকে নির্লিপ্ত নির্বিকার দেখে তনুজা বেশি কষ্ট হতে থাকে। মনে মনে ভাবে, দিদিন তো দুদিনের কথা বলেছিল, কিন্তু তনুজার ব্যাগ গোছানো দেখে মনে তো হচ্ছে না দুদিনের জন্য যাচ্ছে। একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো। পরক্ষণেই কোথা থেকে জড়তা এসে হাজির হয়। আর জিজ্ঞেস করা হয়ে উঠল না। ইভানের কেন জানি রাগ হতে থাকে। সে বউয়ের সাথে ঠিকমতো কথা বলছে না, তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, তাই বলে টিপিক্যাল বউদের মতো বাপের বাড়ি যেতে হবে। ইভান এটা হজম করতে পারছে না। রাগ করে ল্যাপটপের শাটার বন্ধ করে ল্যাপটপটা শব্দ তুলে সোফায় নামায়। উঠে দুই হাত টি শার্ট টেনে টুনে ঠিক করে রুম থেকে বেরিয়ে যেতে থাকে। তনুজা আর চোখে সবটা অবলোকন করে। পরপর বসা থেকে উঠে দাঁড়িয়ে পিছু ডাকলো, ইভান শুনুন। ইভান দরজার সামনে দাঁড়িয়ে, দরজাটা হাট করে খোলা ছিল। তনুজার দিকে না তাকিয়ে গম্ভীর মুখে বলল, বলো। তনুজা এগোয়, ইভানের সামনাসামনি দাঁড়ায়। মুখটা ওর মলিন, ভেতরে ভেতরে গুমড়ে মরছে মেয়েটা, অথচ বাইরে সবার সামনে নিজেকে স্বাভাবিক খোলসে আবৃত রাখার আপ্রাণ চেষ্টা করছে। ঘুটঘুটে অন্ধকারে সে থাকা আকাশে হঠাৎ বিজলির মতো এক টুকরো আলো উকি দিয়েছে তনুজার জীবনে। এত যাতনা অবহেলার মাঝেও ওর মনটা চাইছে ইভানকে কিছু বলতে, জানাতে। হতে খুশির খবরটা শোনার পর ইভানের রাগ ক্ষোভ কর্পূরের মতো উবে যাবে। তনুজা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, মাথাটা নুয়ে নিচু স্বরে বলে, ইভান আপনি বা। ইভানের কথায় তনুজার কথাটা অসম্পূর্ণ রয়। কথার মাঝে ইভান বলল, হ্যাঁ বাইরে যাচ্ছি। কি বলবে ফার্স্ট বলো। আর একটা কথা শুনে রাখো, এই যে রাত করে ফিরি এর মানে ড্রিঙ্ক করে আসি না। একবার কাউকে কথা দিলে সেই কথা ইভান রাখতে জানে। ইভান অন্যদের মতো প্রতারণা করতে জানে না, কোনো কিছু গোপন করে না। তনুজের হৃদয় ক্ষত বিক্ষত হয়। যে মন নিয়ে কথাটা বলতে আসছিল সে মনটা নিমেষে বেদনায় নীল হয়ে আসে। ইদেন রাত করে ফিরে দেখে সেদিন তনুজা আচমকা বলেছিল, আপনি বোধহয় আবার ড্রিঙ্ক করা শুরু করেছেন, তাই রাত করে বাসায় ফেরেন। সেদিন উত্তর না দিলেও আজ পুরো কথা না শুনে উল্টা বুঝে এমন ধারালো অস্ত্রের ন্যায় উত্তর দেয় যে উত্তরে তনুজার সত্তা রক্তাক্ত হয়। ইস, এই ব্যথা যে দেখানো যায় না। তনুজা টলমলে চোখে চেয়ে বলল, ইভান আপনি একবারও কোনো সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছেন না, আপনি অযথাই আমাকে মিসজাজ করছেন। ইভান তপ্ত নিঃশ্বাস ফেলল।
কণ্ঠটা খাদে নামিয়ে বলল, তোমার অতীত আছে, সেখানে আমার বিন্দুমাত্র অভিযোগ নেই। তোমার অতীতের সাথে দিব্য জড়িয়ে আছে, বিষয়টা চাইলেও আমি মেনে নিতে পারছি না। আমি তোমার সাথে স্বাভাবিক থাকতে চাইছি, বাট পারছি না। বারবার অনুশোচনায় দগ্ধ হচ্ছি, ভেতরে ভেতরে অপরাধ বোধে ভুগছি। মনে হচ্ছে আমার জন্য দিব্য তোমাকে পেল না, দিব্য কষ্ট পেল, আর তুমি জোর করে মেনে নেওয়ায় নিছক অভিনয় করে যাচ্ছ। তনুজা প্রতিবাদ স্বরূপ বলল, ইভান, আমি প্রথমে বিয়েটা মানতে না পারলেও ধীরে ধীরে মেনে নিয়েছি আর চেষ্টা করেছি আপনাকে আপন করার। বিশ্বাস করুন আমায়। আমি আবারও বলছি, আমার মনে আপনি ছাড়া বর্তমানে কেউ নেই, ট্রাস্ট মি। আমি সবসময় অন্য মানুষের কাছ থেকে নয়, নিজের আপন মানুষদের থেকে কষ্ট পেয়েছি। জীবনে নিজের মানুষদের কাছ থেকে প্রতারণা পেয়ে আমি বড্ড শান্ত হয়ে গিয়েছি, অনুভূতি শূন্য হয়ে পড়েছি। সেদিন তৃষার মাধ্যমে কথাগুলো শুনে আমি খুব বেশি আপসেট হয়ে পড়ি। এর থেকে বেটার হতো যদি তুমি নিজেই সাহস করে সত্যিটা বলতে। যাই হোক, এখন এটা বলে লাভ নেই, তবে জেনে রাখো আমি ইচ্ছে করে তোমায় কষ্ট দিচ্ছি না। সব কিছু আগের মতো করতে আমার একটু সময় দরকার। আশা করি তুমি আমার অবস্থা বুঝবে। ইভান তস্ত্র পায়ে প্রস্থান করতে থাকে। ওদিকে ছাদ থেকে নেমে রুমের উদ্দেশ্যে যাচ্ছিল দিব্য। ইভান তনুজার শেষের কথাগুলো স্পষ্ট শুনতে পায়। দাঁত কিরমিরিয়ে ঘৃণা ভরে গালিসহ একটা নাম উচ্চারণ করলো, তৃষা। তনুজা ব্যালকনিতে আসে। গায়ের শালের আস্তিন মৃদু হাওয়ায় দুলছে, ওর চক্ষু তারা পানিতে টলমল করছে। ঘন পল্লব নোনতা জলে ভিজে অদূরে অন্ধকার তাকায়। একটা হাত আপনা আপনি শাড়ির আঁচল গড়িয়ে তুলতুলে পেটের ওপর রাখে, ঠোঁট দুটো নেড়ে বলে, দুঃখ আমার নিত্যদিনের সঙ্গী, সুখ সে তো আমার জন্য কারাগারে বন্দি, সুখের আশা করাও ভুল আমারই। রাতে ডাইনিংয়ে ডিনার করতে বসেছে মির্জাবাড়ির সদস্যরা। এর মধ্যে দিব্যর কথায় যেন খাবার টেবিলে বোমা বিস্ফোরণ ঘটে, এমন মুখাবয়ব করে সকলে ওর দিকে মুখ চাওয়াচাই করে। মির্জাবাড়ির ডাইনিংয়ে উপস্থিত সবাই যেন নীরব শ্রোতা। এদিকে তামান্না হাত দুটো নাড়িয়ে নাড়িয়ে অনর্গল কথা বলে যাচ্ছে। হ্যান ত্যান বিয়ের প্ল্যান প্রোগ্রামিং নিয়ে কথা বলে বলে ওনার মুখটা একটু বন্ধ হওয়ার ফুরসত পাচ্ছে না। নেওয়াজ সাহেব চুপচাপ, কিছু বললে স্ত্রীর কাছে এক পয়সার দাম পাওয়া যাবে না, তাই অহেতুক কথা না বলে নিশ্চুপ আছেন। শাহরের মির্জা বোনের সাথে সায় মিলিয়ে মাঝে মাঝে দু একটা কথা বলছেন। তনুজা, ইভান আর নীতি ছাড়া ছোট বড় সবাই উপস্থিত ছিল। এমন সময় দিব্য এসে আর চোখে চারিদিকে অবলোকন করে চেয়ার টেনে বসে। ফুপি আর বাবার কথা শ্রবণ করে সেকেন্ডে ঠাউর করে, আজ ডিনার কম বিয়ের শালা পরামর্শ চলছে। কাঁচের জগটা হাতে তুলে পানি ঢালতে ঢালতে সবার দৃষ্টি আকর্ষণ করে দিব্য বলল, মাম্মা, আমার কিছু বলার আছে। তামান্না ঢের বিরক্ত হলেন। গুরুত্বপূর্ণ কথা চলছে, তার মধ্যে এই ছেলে হাত দিয়ে দিল। শিরিন খাবার সার্ভ করতে করতে ছেলের মুখের দিকে তাকালেন। দিব্য নির্বিকার মুখাবয়ব করে কোনো ভনিতা ছাড়াই সোজাসুজি স্পষ্ট কণ্ঠে বলল, মাম্মা, আমি নীতিকে বিয়ে করতে চাই। ছেলের এহেন নির্লিপ্ত কথায় শাহরিয়ার সাহেবের কান দুটো ঝাঁঝা করে উঠল। আচমকা গলায় খাবার আটকে বিষম খেয়ে কাশতে লাগলেন। নূরজাহান কেবল এক টুকরো রুটি ছিঁড়ে মুখে পড়েছিলেন। চিবাতে ভুলে বসে ঘাড় ঘুরিয়ে নীতির দিকে চাইলেন। তামান্নার মেজাজ লহমায় তুঙ্গে উঠল। কপালে গাঢ় ভাঁজ ফেলে অসহ্যকর চাহনিতে তাকায়। শিরিনের কান দুটো অবিশ্বাস্য ঠেকছে। চোখ দুটো বিষয়ে কোটর ছাড়িয়ে যাওয়ার জো হয়েছে। খাবার মুখে তোলার জন্য নৃত্য কেবল হাঁ করেছিল। তাজ্জব বনে তারা হাত যেন 3 গুণ বাড়ে। ঢকঢক করে এক গ্লাস পানি সাবার করে নিজেকে স্বাভাবিক করেন শাহরিয়ার মির্জা। রাগান্বিত মুখ বিরোড়ে ছেলের দিকে চাইলেন, শাসিয়ে উঠলেন, দিব্য, মাথা ঠিক আছে তোমার? কি বলতে চাইছো তুমি? দিব্যর তেরা জবাব, কেন শুনতে পাওনি? কি বললাম শোনোনি? শাহরিয়ার মির্জা নড়েচড়ে বসলেন, আওয়াজ চড়িয়ে বললেন, দিব্য, আমি মোটেই তোমার সাথে ফাজলামি করছি না। এতদিন তো বেয়াদবি করতেই, আর আজ যে সকলের সামনে ফাজলামি করছো। দিন দিন তোমার অধঃপতন দেখে আমি হতাশ না হয়ে পারছি না। পাপা, তোমার সাথে আমার ফাজলামি করার সম্পর্ক নয়। আমি মোটেই ফাজলামো করছি না। যা বলছি ভেবে চিত্তে আর সিরিয়াসলি। শাহরিয়ার মির্জা কড়া চোখে তাকিয়ে কিছু বলবেন, সেই মুহূর্তে নূরজাহান বেগম চোখ দিয়ে ইশারা করে থামিয়ে দিলেন। নূরজাহান বেগম শান্ত কণ্ঠে শুধালেন, ছোট দাদু ভাই, তুমি জানো নীতির বিয়ের তারিখ ঠিক হয়েছে? তা আজ হঠাৎ তোমার এমন বলার কারণ কি? দিব্য ভেবাচাকা খায়।
গাধী নীতির ওপর মেজাজ চড়ল। উত্তরে কি বলবে ভেবে দিশেহারা। কোনো রকমে কয়েকটা শব্দ গুছিয়ে জড়তা নিয়ে বলল, বিয়ের কথা শুনেই তো এখন বলতে বাধ্য হয়েছি। শাহরিয়ার মির্জার রাগে ঝট করে উঠে দাঁড়ালেন। আঙুল উঁচিয়ে উচ্চস্বরে বললেন, তোমার লজ্জা করছে না? এখানে বড়রা সবাই আছে, তার মধ্যে এভাবে নির্লজ্জের মতো কথা বলতে? বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে, এখন এসে তুমি তামাশার কথা বলছো? থেমে স্ত্রীর দিকে রাগী দৃষ্টিতে চেয়ে বললেন, শিরিন, তোমার ছেলেকে বোঝাও, তার না আর কদিন পরে ফ্লাইট। এখন আবার কোন নাটক করতে, সিন ক্রিয়েট করতে এরকম ভং ধরে কথাবার্তা বলছে। এর মধ্যে নেওয়াজ সাহেব মুখের থেকে তালা খুললেন। অমায়িক কণ্ঠে বললেন, ভাইজান, আপনি শান্ত হয়ে বসুন, মাথা ঠান্ডা রেখে আগে দিব্যর পুরো কথা শুনুন। ছেলেটা কি বলতে চাইছে আগে শুনি, তারপর ভালো করে জেনে শুনে সিদ্ধান্ত নেওয়া যাবে। তামান্না খেকে উঠলেন। আর কি শুনবে? হ্যাঁ, শুনতে পাওনি কি বলল? ভালো করে শুনে সিদ্ধান্ত নেওয়ার কি আছে? আর কিসের সিদ্ধান্ত নিবে? কি বলতে চাইছো তুমি? স্ত্রীর একাধিক প্রশ্নবাণে মুখটা ম্লান হলেও নেওয়াজ সাহেব চুপ রইলেন না। ওনার মনে খটকা লাগলো। দুপুরে পাত্রপক্ষের সামনে মেয়েকে কেমন বিষণ্ণ মলিন লাগছিল। আর দিব্য যেহেতু এরকম বলছে, কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। চশমাটা ঠেলে ঠিক করে তীক্ষ্ণ চোখে দিব্যর দিকে চাইলেন নেওয়াজ সাহেব। নরম গলায় জিজ্ঞেস করলেন, দিব্য বাবা, তুমি নীতিকে পছন্দ করো? দেখো বাবা, তোমার আরও আগে বলা উচিত ছিল। একে তো বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে, আর সর্বোপরি নীতিরও নিজস্ব মতামতের ব্যাপার আছে। দিব্যর অসহ্য ঠেকছে। নীতিকে সবার সামনে ছোট করবে না বলে সত্যিটা লুকিয়ে রেখেছে। এখন যেভাবে নিজেকে সবার চক্ষুশূল হতে হবে তা কশিনকালেও ভাবেনি। চোখ দুটো বুঝে এক নিঃশ্বাসে অধৈর্য স্বরে বলে উঠল, আমরা একে অপরকে পছন্দ করি। শিরিন অবিশ্বাস্য চোখে চাইলেন। তামান্নার আগে গজগজ করতে করতে বললেন, ভাইজান, এখনো চুপ করে আসো যে? কিছু বলো, তোমার ছেলেকে বোঝাও। আর এক সপ্তাহ পরে মেয়ের বিয়ে, এখন এসব বলে কয়ে বিয়েটা যেন ভেঙে না দেয়। শাহরিয়ার মির্জা হম্বিতম্বি শুরু করলেন। নূরজাহান ছেলেকে শান্ত হতে বললেন। নেওয়াজ সাহেব নৃত্যকে আদেশ স্বরূপ বললেন, নৃত্য, এখনই গিয়ে আপুকে ডেকে আনা যাও। নৃত্য মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে তস্ত্র পাওয়া যায়। তামান্না ফুঁসতে ফুঁসতে বলল, নীতিকে ডাকার কি দরকার? উত্তর দিলেন না নেওয়াজ সাহেব। নীতি মাথাটা নুইয়ে ওড়নায় আস্তিন মুঠো করে ধরে আছে। নীতির বাবা শিরিন সুলতানাকে ইশারায় কিছু বোঝালেন। শিরিন বুঝে নেন। পরপর নীতির পাশে গিয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে শুধালেন, নীতি মামনি, ভয় পাওয়ার কিছু নেই। আর লজ্জা না পেয়ে সত্যি করে বলো, তুমি দিব্যকে পছন্দ করো? নীতি দৃষ্টি জমিনে নিবদ্ধ করে জড়সড় হয়ে দাঁড়িয়ে, কেন জানি ভয় হচ্ছে, হাত পা কাঁপছে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে, গলাটা একটু কাঁপলো বোধ হয়। জবাবে মাথা উপর নিচ করে বলল, হ্যাঁ। মাথা নুয়ে থাকলেও মায়ের অগ্নিচক্ষু তার দিকে তাক করানো ঠিক আজ করতে পারে নীতি। নেওয়াজ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, নীতি মা আমার, তোমার আরও আগে বলা উচিত ছিল। আমি এক জায়গায় কথা দিয়েছি, তবে যাই হোক, আমি এমন বাবা না যে নিজের ইগো কথা রাখতে মেয়ের চাওয়া পাওয়া, মেয়ের খুশির জলাঞ্জলি দেব। নীতির প্রচণ্ড কান্না পাচ্ছে। মেয়েদের মন বড় আজব বোধ হয়। হঠাৎ ওর মনে হচ্ছে নিজের খুশির জন্য, নিজের ভালোবাসার জন্য বাবাকে খুব কষ্ট দিয়ে ফেলল। নিজেকে স্বার্থপর মনে হচ্ছে ওর। নেওয়াজ সাহেব শাশুড়িকে উদ্দেশ্য করে নম্রভদ্র চিত্তে বললেন, আম্মা, আপনি যেহেতু মুরব্বী আর এই বাড়ির প্রধান হর্তাকর্তা আপনি, ভাইজানও আছেন, আমি আমার মতামত জানাতে চাই। আমি বরাবরই আমার মেয়েদেরকে সব বিষয়ে প্রায়োরিটি দিয়ে আসি। আর আমার মনে হয় আমার মেয়েরা উশৃঙ্খল নয়, ওদের মধ্যে যথেষ্ট আদব কায়দা লেহাজ আছে। থেমে, একজনকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করা খারাপ নয়। সারাটা জীবন যার সাথে কাটাবে নিজের পছন্দ মতো হয় ভালো। আমি মেয়ের জন্য একটা জামা কিনতে গিয়ে দুবার শুনিনি, এটা তোমার পছন্দ হয়েছে তো? আর এ তো বিয়ের ব্যাপার, সারা জীবনের ব্যাপার। আমার ভুল হয়েছিল, এ ব্যাপারে আমি সরাসরি মেয়ের সাথে কথা বলিনি। আমি ওর মাকে দিয়েছিলাম মেয়ের মতামত জানার দায়িত্ব। এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। যাকে এসব বলে এখন লাভ নেই। আপনাদের যদি দ্বিমত না থাকে, আমি ওদের জানাশোনাকে প্রায়োরিটি দিতে চাই। আর আমার বন্ধুকে ফোন করে মাফ চেয়ে নেব, ব্যাপার না। একটু সম্মান ক্ষুণ্ণ হলেও যদি আমার মেয়ের মুখে হাসি ফোটে, তাহলে আমি সত্যি তাই করব। শাহরিয়ার মির্জা নিরুত্তর। দ্বিমত দ্বিধা নেই, তবে তামান্নার মুখ দেখেই অনুমান করা যাচ্ছে সে অসন্তুষ্ট।
তামান্না প্রতিবাদ করে উঠলেন, মাথা খারাপ হয়েছে তোমার? এক জায়গায় কথা দিয়ে দেওয়া হয়েছে, এখন ওদের সাথে সাথে তুমি বাচ্চামি কথাবার্তা বলছো। তামান্না এখনও ঘটা করে কাউকে বিয়ের কথা বলা হয়নি। নেওয়াজ সাহেব মেয়েদের উদ্দেশ্যে বললেন, নীতি নৃত্য, তোমরা রুমে যাও। নীতির তীব্র অনুশোচনা হতে লাগলো। এখন মাম্মা রুট আচরণ করবে, পরিবেশ উত্তপ্ত করবে। ফুপির কথাবার্তা শুনে দিব্যর মেজাজ সরে যায়। বেয়াদবি করে ফেলার তুমুল সম্ভাবনা, তাই আর দেরি না করে গটগট পা ফেলে প্রস্থান করে দিব্য। পরপর নীতি নৃত্য রুমের দিকে পা বাড়ায়। তামান্না চেঁচামেচি শুরু করলেন, নীতি ছোট, এটা ওর আবেগের বয়স, ওর সাথে সাথে আমরা অবুঝ হতে পারি না। এই সিদ্ধান্ত আমি মানি না, মেয়েকে আমি ওখানেই বিয়ে দিতে চাই। নূরজাহান বেগম গম্ভীর মুখে বললেন, আহ তামান্না, বেশি হয়ে যাচ্ছে কিন্তু, চুপ করো এবার। শাহরিয়ার মির্জা দীর্ঘশ্বাস ফেলে উপরে চলে গেলেন। শিরিনও পিছু পিছু গেলেন। ননদের ওপর রাগও হলো বটে, নিজের ছেলের সাথে বিয়ে না দিতে চাওয়ায়। এই কথাবার্তা শুনে কয়েকটা কথা শুনিয়ে দিতে মন চাইলেও কিছু ভেবে কথাগুলো কণ্ঠনালী অবধি আসতে গিলে নেন। ভাই ভাবি যাওয়ার পর তামান্না স্বামীর উপর বেশি তেতে উঠলেন। রাগে গজগজ করতে করতে বললেন, আমি কিছুতেই নীতিকে দিব্যের সাথে বিয়ে দেব না। দরকার পড়লে আমি এ বাড়ি থেকে চলে যাব, তাও মেয়েকে এখানে বিয়ে দেব না। নিজের ভাইয়ের ছেলে হলেও আমার আদরের মেয়েকে একটা বদমেজাজি রাগী জেদি ছেলের সাথে বিয়ে দিতে পারবো না। এছাড়াও নূরজাহান ধমক দিয়ে উঠলেন, তামান্না রুমে যা, এখনো সময় আছে, ঠান্ডা মাথায় ভেবে দেখ।